গাইস, আজকের গল্পটিতে আমরা দেখতে চলেছি আকাশের 1500 ফুট উচ্চতায় একজন FBI এজেন্ট কিভাবে একজন মাফিয়া সদস্যের সাথে একটি বিধ্বস্ত বিমানে আটকা পড়ে, কিন্তু শেষ পর্যন্ত এমন কিছু ঘটে যা কেউ ভাবেনি। উইনস্টন অ্যান্টার্কটিকার এক প্রত্যন্ত দুর্গম গ্রামে চুপচাপ বসেছিল। সে কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং সে ছিলেন এক কোটিপতি পরিবারের অংশীদার, যার বড় বড় কোম্পানিতে শেয়ার ছিল। কিন্তু যিনি বছরের পর বছর ধরে অবৈধ কাজ করে আসছিল, সরকার তাদের কালো কাজ সম্পর্কে জানতো, কিন্তু সেই পরিবার এতটাই শক্তিশালী ছিল যে কেউ তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পেত। কিন্তু এখন ওয়েস্টার্ন ধরা পড়েছিল, তখন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য রাজি হয় যদি সে সরকারের কাছ থেকে পূর্ণ নিরাপত্তা পায়। FBI এজেন্ট ম্যাডেলিন প্রথমে কিছুক্ষণ চিন্তা করে, তারপর সে তার সিনিয়রের সাথে এই বিষয়ে কথা বলে। সিনিয়র রাজি হন এবং বলেন যে তাকে আগামীকাল নিউ ইয়র্ক আদালতে ওয়েস্টার্নকে হাজির করতে হবে, যার জন্য একটি ব্যক্তিগত বিমানেও ব্যবস্থা করা হবে। পরের দিন সকালে আমরা সেই ব্যক্তিগত বিমানটি দেখি, যেটি দিয়ে তারা নিউ ইয়র্কে যাবে। উইনস্টনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে সে পালাতে না পারে। কিছুক্ষণ পর বিমানে পাইলট ড্যারিল আসে। উইনস্টনকে দেখে সে ভয় পেয়ে যায় এবং ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে যে সে কি সন্ত্রাসী। ম্যাডেলিন তাকে বলে যে না, এমন কিছু হয়নি, সে কেবল তাদের সাক্ষী, যাকে আগামীকাল আদালতে হাজির হতে হবে। এদিকে ম্যাডেলিন পাইলটের কানের পিছনে আঘাত লক্ষ্য করে। জিজ্ঞাসা করার পর ড্যারিল বলে যে সকালে শেভ করার সময় কেটে গেছে। তারপর বিমানটি উড়ে যায়। কিছু খুব ভালো করে চলছিল। পাইলট জানায় যে সেই বিমানটি নিচু অবস্থান থেকে উড়াচ্ছে যাতে তাদের গতি বেশি থাকে, তারা যত তাড়াতাড়ি সম্ভব আদালতে পৌঁছাতে পারে, কারণ সে পিছনে বসে থাকা সন্ত্রাসীকে ভয় পায়। ম্যাডেলিন তাকে বলে যে ভয় পাওয়া কিছুই নেই, সে যেমন ভাবছে তেমন নয়। ইতিমধ্যে ম্যাডেলিন জানতে পারে যে বিমানে কোনো GPS নেই। এটি একটি খুব অদ্ভুত জিনিস ছিল, কিন্তু পাইলট কথা ঘুরিয়ে দেন এবং অন্য কিছু নিয়ে কথা বলতে শুরু করেন, যার মধ্যে ম্যাডেলিনও ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ একটি পাখি এসে তাদের বিমানে আঘাত করে, যার কারণে ম্যাডেলিন খুব ভয় পান। এই ধাক্কার কারণে পিছনে বসায় উইনস্টনের কাছে একটি কাগজ পড়ে যায়। এই কাগজে ড্যারিল নামের পাইলটের তথ্য ছিল, কিন্তু ছবিটি বর্তমান পাইলটের সাথে মিলছিল না। উইনস্টন বুঝতে খুব বেশি সময় লাগে না কি ঘটছে। এই বিমান কোনো GPS নেই কেন? আসলে এই পাইলট সে পরিবারের একজন লোক যার বিরুদ্ধে সে সাক্ষ্য দিতে যাচ্ছিল। এটি ছিল তাদের ষড়যন্ত্র, যার প্রথম শিকার ছিল আসল পাইলট, আর এখন এই দুইজনের শিকার হবে, কারণ যদি এই বিমানটি নিউ ইয়র্কে পৌঁছায় তাহলে সেই পরিবারের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং সেটা হতে দিবে না। কিন্তু উইনস্টনকে এটা কিভাবে করবে, কারণ এখন সে রাস্তায় নেই, বরং আকাশে আছে, তাও আবার হাজার হাজার ফুট উচ্চতায়। তার প্রথম কাজ হলো ম্যাডেলিনকে কোনোভাবে এই বিষয়টি জানানো, কিন্তু সে এভাবে চিৎকার করে তাকে ডাকতে পারে না। এই জন্য সে তাকে ইশারা ইঙ্গিতে ডাকতে থাকে, যার ফলে সে পিছন ফিরে যায়, কিন্তু সে বুঝতে পারে না সে কি বলছে। তারপর পাইলট পিছনে ফিরে তাকায়। ইতিমধ্যে ম্যাডেলিন তার হাতে রক্তের দাগ দেখতে পায় এবং বুঝতে পারে যে কিছু একটা অবশ্যই সমস্যা হয়েছে। সে এটাও লক্ষ্য করে যে সে নতুনদের মতো বিমান উড়াচ্ছে, যেখানে তার একজন পেশাদার পাইলট হওয়া উচিত ছিল। এখন পুরো ঘটনাটি জানার পর ম্যাডেলিন তার বন্দুক বের করে, কিন্তু সে তাকে আক্রমণ করার আগেই ড্যারিল তার উপর চড়ে বসে, যার কারণে তার বন্দুকটি নিচে পড়ে যায়। তারপর সে তাকে অনেক মারধর করে। ম্যাডেলিন অজ্ঞান হয়ে যায়। এসব দেখে পিছনে বসা ওয়েস্টার্ন ভয় পেয়ে যায়, কিন্তু নিজের মৃত্যুর চেয়েও বেশি সে এই ভয়ে ভীত ছিল যে যদি সে ওই পরিবারের কাছে পৌঁছায় তাহলে তারা তাকে এমন ভয়াবহ মৃত্যু দিবে যা সে কল্পনাও করতে পারে না। সে ড্যারিলকে একটি প্রস্তাব দেয়, সে তাকে ওই পরিবারের চেয়ে বেশি টাকা দেবে, শুধু তাকে ছেড়ে দাও। এরপর সে কিছুক্ষণ চুপ থাকে। এটি করে সে দুপক্ষের কাছ থেকে টাকা নিবে এবং তাদের বলতে দিবে যে তুমি আমাকে মেরে ফেলছো। কিন্তু ড্যারিল জানতো যে সে কেবল বিভ্রান্ত করার জন্য এসব বলছে, তাই সে তার কথা শুনে না। কিন্তু তৎক্ষণে ম্যাডেলিন জ্ঞান ফিরে পায়। সে হঠাৎ তাকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে, তারপর ওয়েস্টার্নকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে ড্যারিল তাকে আবার আক্রমণ করে। এবার সে বিমানের হাতলে পড়ে যায়, যার কারণে এটি দ্রুত নিচে নামতে শুরু করে। কিন্তু এর মধ্যে ম্যাডেলিন তাকে ক্রমাগত বৈদ্যুতিক শক দিচ্ছিল, যার কারণে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। ম্যাডেলিন আবার বিমানটি সোজা করে নিজেই বিমান চালাতে থাকে, কিন্তু এখন প্রথমে তাকে তার পড়ে যাওয়া
যাওয়া বন্দুকটি খুঁজে বের করতে হবে। কিন্তু বন্দুকটি কোথাও দেখা যাচ্ছে না। ম্যাডেলিন একা কি করবে, এই জন্য সে উইনস্টনকে ছেড়ে দেয়, কিন্তু তার হাত পা বাঁধা ছিল যাতে সে তাকে আক্রমণ না করে। যখন তারা ড্যারিলের পকেট চেক করে তখন তারা অবাক হয়। আসলে ড্যারিল অনেক মাস ধরে তাদের খোঁজ করছিল। সে জানতো যে এরা কোথায় থাকে, তাদের পরিবার কোথায়, এমনকি তার কাছে উইনস্টনের মায়ের একটি ছবিও ছিল। এবং এটি দেখে উইনস্টন খুব ভয় পেয়ে যায়, কারণ যদি সে সাক্ষী দেয় তবে তারা তার মাকে হত্যা করবে। কিন্তু ম্যাডেলিন তাকে আশ্বস্ত করে যে এরকম কিছুই ঘটবে না। প্রথমত তাদের কারো সাহায্য চাইতে হবে, কারণ তাদের কেউই বিমান চালাতে জানে না। এই কারণে সে রেডিওর মাধ্যমে বিমান যোগাযোগ করে এবং তাদের পুরো পরিস্থিতি তাদের জানায়। তারা তাদের উত্তর দেওয়ার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ম্যাডেলিন মনে করে যে তার একটি স্যাটেলাইট ফোন আছে, যার সাহায্যে সে তার সিনিয়রকে ফোন করে। সে তাকে তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু বলে এবং তাকে একজন পাইলটের সাথে কথা বলতে বলে যে তাদের নিরাপদে ল্যান্ডিং করতে সাহায্য করতে পারে। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল যে তারা কখনো জানতো না যে তারা কোথায় উড়ছিল, কোন স্থানে উঠছে, কারণ বিমানে জিপিএস নেই। অবশেষে ম্যাডেলিন তার সিনিয়রকে উইনস্টনের বাড়িতে যেতে বলেন যাতে তিনি তার মাকে সুরক্ষা দিতে পারেন। এই সময় ম্যাডেলিন তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে তারা এই বিমানে যাবে। উইনস্টন বলে যে সে সবকিছু জানে, এমনকি উইনস্টনের বাসার ঠিকানাও। কথা শুনে উইনস্টন বলে যে আমি সেই ঠিকানাটি কেবল তোমাদেরই বলছিলাম, তাহলে সে কিভাবে এটা জানলো? তখন ম্যাডেলিন মনে চিন্তা দেখা দেয়, ডিপার্টমেন্টে নিশ্চয়ই কেউ আছে যে ওই পরিবারকে সবকিছু বলছে। কেবল তার সিনিয়র ক্যারোলিনা এবং তার ম্যানেজিং হেড এই কথা জানতেন। এদিকে ম্যাডেলিন যার সাথে কথা বলছিল সে পাইলট তাকে সঠিক অবস্থান বলেন। ড্যারেনাল রেগে তাকে বলে যে সেই পর্যন্ত তোমাকে আমাকে সাহায্য করতে হবে, আমাকে ছাড়া তুমি বিমান চালাতে পারবে না। এদিকে সিটের নিচে পড়ে থাকা ছুরির ওপর পড়ে, কিন্তু সে এখনো তার থেকে অনেক দূরে ছিল। একই সময়ে ক্যারোলিন ম্যাডেলিনকে বলে যে নকল পাইলট আসল পাইলটকে তার বাড়িতে খুব নির্মমভাবে হত্যা করেছে, যার কারণে সে বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। এখন ধীরে ধীরে ম্যাডেলিনও বুঝতে শুরু করে যে সে কতটা বিপজ্জনক। কিন্তু তারপর তারা ঘন কুয়াশার মুখোমুখি হয়, যার সুযোগ নিয়ে ড্যারিল ম্যাডেলিনকে উত্তেজিত করতে শুরু করে যে এখন সে বাঁচবে না, কারণ সে বিমান চালাতে জানে না। সে অটো পাইলট বন্ধ করে দিল এবং বিমানের কমান্ডো নিজের হাতে নিল। কিন্তু কুয়াশা কেটে গেল, তাদের সামনে একটি তুষারের পাহাড় দেখা যায়। তারা দুজনে খুব ভয় পেয়ে গেল, কারণ এখন কেউ তাদের বিমানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবে না। কিন্তু শেষ মুহূর্তে স্টিয়ারিংটি উপরের দিকে টেনে নিল, যার ফলে তুষারের আছড়ে পড়া থেকে রক্ষা পেল। তখন সিটের নিচে থাকা ছুরিটি পিছলেই ড্যারিলের কাছে চলে গেল। এখন তাকে কেবল কোনোভাবে তার হাত মুক্ত করতে হবে, যার জন্য সে ম্যাডেলিনের দুর্বলতার সুযোগ নেয়। তার উপর নজর রাখার সময় সে জানতে পারে যে শেষ অভিযানে সে তার সাক্ষীর জীবন বাঁচাতে পারেনি, এর জন্য তাকে অনেকদিন ধরে সাসপেন্ড করা হয়েছিল। এই কথা শুনে ম্যাডেলিন রেগে যায়। তার উপরে ওয়েস্টার্নও তার ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে যে সে সত্য বলছে কিনা, সে কি মারা যাবে। এইসব কথায় বিরক্ত হয়ে সে গিয়ে তাকে মারতে শুরু করে। এখন ড্যারিল চুপ থাকে না, সে তাকে দুর্বল কাপুরুষ বলে ডাকে, যা শুনে সে রেগে যায়। উঠে এসে তাকে এবার অনেক আঘাত করে। ইতিমধ্যে ড্যারিল খুব চালাকি করে তার চশমাটি বের করে তার হাতে লুকিয়ে রাখে। সে এটাই চেয়েছিল। ম্যাডেলিন এখন ওয়েস্টার্নকে তার অতীত সম্পর্কে বলে। সে বলে কিভাবে সে এমন একটি মেয়েকে নিয়ে যাচ্ছিল যে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে তার মাফিয়া প্রেমিকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিল। আমি তাকে নিরাপদে রেখেছিলাম, কিন্তু তার একটি অনুরোধের কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। আসলে সে গোসল করতে চেয়েছিল, যার জন্য আমি রাজি হয়েছিলাম, কিন্তু তার প্রেমিকই সে পানিতে এক বিশেষ ধরনের বিষ মিশিয়েছিল, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যায়। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আসছি। তখন আমাকে আমার পথ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তোমার সাথে এরকম কিছু হতে দেব না। এরপর সে আবার ক্যারোলিনাকে ফোন করে এবং তাকে বলে যে তাদের প্রধানের সাথে কথা বলা উচিত। সেই মাফিয়া পরিবারের সাথে কে জড়িত তা খুঁজে বের করা হোক। কিন্তু এখন সে তা করতে অস্বীকৃত জানায়। এই কথা শুনে ম্যাডেলিন তাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু এই বিষয়ে কথা বলার এখন সঠিক সময় নয়, যখন তারা নিজেদের কথায় ব্যস্ত ছিল। পিছনে ড্যারিল সেই চশমার সাহায্যে ক্রমাগত হ্যান্ডকাপ খোলার চেষ্টা করছিল। এভাবে হঠাৎ ম্যাডেলিন
ম্যাডেলিনের একটা ধারণা এলো তার নিজের প্রধানকে ফোন করা উচিত, তাকে বলা উচিত যে তাদের মধ্যে যে গুপ্তচর সে আসলে আর কেউই নয় বরং ক্যারোলিনা নিজেই। এখন এই কথা শুনে প্রধান বলে যে ঠিক আছে, আমি তার উপর নজর রাখবো, ততক্ষণ পর্যন্ত তোমরা দ্রুত এখানে এসো। এরপর ম্যাডেলিন বুঝতে পারলো যে উইনস্টন সেই পরিবারের টাকা হস্তান্তর করত, তাহলে তার জানা উচিত যে ওই পরিবারের FBI সদস্যের সাথে কে যোগাযোগ করেছিল। সে বলে আমি এরকম কিছু জানি না, তবে হ্যাঁ আমি সবসময় রেড ক্রস নামের ঠিকানায় টাকা দিতে যেতাম। এখন এই কথা শোনার পর ম্যাডেলিন বুঝতে পারছে যে তাদের বিভাগে আসলে কে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে এটা তাদের ম্যানেজিং হেড ছিল। বন্ধুরা, সেই কারণে সেই ক্যারোলিনাকে ফোন করে এবং তাকে অকারণে সন্দেহ করার জন্য তার কাছে ক্ষমা চায়। আসলে সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, ম্যানেজিং হেড ছিল, যা শুনে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। তারপর তারা তাদের সামনে একটি ভাঙা জাহাজ দেখতে পায়, যা থেকে তারা জানতে পারে যে এখন এটি মাত্র 8 ঘন্টা দূরে নিউ ইয়র্কের রানওয়ে থেকে। কিন্তু এর মধ্যে ড্যারিল পিছন থেকে এসে তাদের আক্রমণ করে। এর আগে সে উইনস্টনকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আক্রমণ করে, তারপর একই বেল্ট দিয়ে ম্যাডেলিনকে গলা চেপে ধরে। এই সময় সে বারবার তাদের বলছিল যে আমি তোমাকে কখনো নিউ ইয়র্কে পৌঁছাতে দেব না, যতই চেষ্টা করো না কেন। কিন্তু উইনস্টন এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। সে সাহস দেখিয়ে তার শরীর থেকে ছুরিটি বের করে আনে, তারপর সে একই ব্লেড দিয়ে বেলটি কেটে ফেলে। এরপর ম্যাডেলিন এবং ড্যারিলের মধ্যে ঝগড়া হয়। অবশেষে ম্যাডেলিন তাকে অজ্ঞান করতে সফল হয়। এরপরে সে আহত উইনস্টনের ক্ষতস্থানে একটি কাপড় দেয়, কিন্তু এখন সময় খুব কম। ক্রমাগত রক্তপাতের কারণে তার অবস্থা আগের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে সে তার পাইলটের সাথে যোগাযোগ করে এবং বলে যে সে গতি বাড়াচ্ছে, তবে এটি করার ফলে তাদের জ্বালানি দ্রুত শেষ হয়ে যাবে। তবুও তাকে এই ঝুঁকি নিতে হবে, কারণ যদি সে এটি না করে তাহলে উইনস্টন মারা যাবে। এই কঠিন সময় সে তাকে বলে সে যদি বেঁচে যায় তাহলে সে সাক্ষ্য দিবে, কিন্তু যদি ওর কিছু হয়ে যায় দয়া করে আমার মায়ের যাতে কিছু না হয়, এটা আমার শেষ ইচ্ছা। ওর কথা শুনে ম্যাডেলিন তার হাত করা খুলে দেয়, কারণ এখন উইনস্টনের উপর ওর পূর্ণ আস্থা আছে। নিচে কি হচ্ছে তা জানতে সে ক্যারোলিনাকে ফোন করে, কিন্তু ফোনটা ম্যাথা তুলে নিয়েছিল। ম্যাথা বলল যে আমরা ক্যারোলিনাকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে দেখেছি, কিন্তু সে আমাদের আক্রমণ করেছে, তা আত্মরক্ষার জন্য আমাদের তাকে হত্যা করতে হয়েছিল। কথা শুনে ম্যাডেলিন সম্পূর্ণ বিরক্ত হয়ে যায়, কারণ সে জানতো যে ম্যাথা ইচ্ছাকৃতভাবে এটি করেছে যাতে সমস্ত দোষ ক্যারোলিনার উপর পড়ে যায় এবং কেউ তাকে কিছু না বলে। কিন্তু এখন ম্যাডেলিন তাকে সবকিছু বলে। যাই হোক না কেন, সে নেমে আসার সাথে সাথে সমস্ত গোপন কথা প্রকাশ করবেই। যাই হোক, ম্যাথা তাকে হুমকি দেয় যে যদি সে এটা করে তাহলে সেও ক্যারোলিনার মতো তার জীবন হারাবে, কিন্তু সে ভয় পাবে না। কিছুক্ষণ পর তারা রানওয়ে দেখতে পায়। তো এখন তাদের পাশে একটি যুদ্ধ বিমান ছিল। এর মানে হলো যদি বিমান শহরের দিকে সামান্য ঘুরে যায় তবে সে এটি আকাশে বিস্ফোরণ করবে। একই সাথে উইনস্টন বারবার পিছন থেকে বলে যে সে বিমান উড়াতে জানে না, কিন্তু আমি জানি, যদি তুমি আমাকে এটি দাও আমি ভালোভাবে অবতরণ করব। তার বারবার বলায় ম্যাডেলিন খুব রেগে গেল। সে তার পায়ে বেশ কয়েকবার গুলি করেছিল, যার কারণে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ সাইরেনের শব্দ আসতে শুরু করে, যা প্রকাশ করে যে এখন জ্বালানি শেষ হয়ে গেছে, তাই তাদের গতিবিধির মাধ্যমে অবতরণ করতে হবে। এখন অ্যাম্বুলেন্স এবং ফায়ার ফাইটার রানওয়েতে প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যে তাদের বিমানটি অবতরণ করে, কিন্তু এর গতি অনেক বেড়ে গিয়েছিল, যা নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হয়ে উঠছিল। প্রচন্ড ধাক্কায় কারণে পিছনে গেটটিও ভেঙে যায়, যার ফলে ড্যারিল পড়ে যায় এবং একটি অ্যাম্বুলেন্স তার উপর দিয়ে চলে যায়। কিন্তু ম্যাডেলিন কোনোভাবে বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এখন উইনস্টনের অবস্থা খুব খারাপ, এই কারণে তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়েছিল। এখানে আমরা সেই পাইলটকেও দেখতে পাই যিনি এতদিন তাকে সাহায্য করছিলেন। তো আমরা একজন পুলিশ সদস্যকে দেখতে পাই যিনি উইনস্টন যে অ্যাম্বুলেন্স ছিলেন সেই একই অ্যাম্বুলেন্সে প্রবেশ করেছিলেন। এবার ম্যাডেলিন তাকে দেখতে পেল এবং ভিতরে ঢুকে দেরি না করে তাকে গুলি করে সম্পূর্ণরূপে হত্যা করলো। ম্যাডেলিনের সততা বিশ্বের সামনে তুলে ধরেছেন। এখন আর কেউ সেই মাফিয়া পরিবারকে বাঁচাতে পারবে না। ম্যাডেলিনকে থামানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাহস এবং সত্যেরই জয় হয়েছে।